আমি যখন ছোট ছিলাম একটা খুর দিয়েই আহ, সবার আহ, আমার এই ঘাড়ের চুলগুলো ঠিক করে দিতেন। আমি দেখেছি সেই খুরটাকেই আবার শার্প করে একজনের দাড়ি কাটছেন, আর তারপরের জনের দাড়ি কাটছেন। কিন্তু আজকাল কি এরকম হয়? আজকাল এরকম হয় না। আপনি স্যালোতে যান, গেলে দেখবেন প্রত্যেকবার ব্লেডটা চেঞ্জ করে নতুন ব্লেড ইউজ করা হয়, এবং সেক্ষেত্রে ভালো করে যে হোল্ডারটা আছে সেটাকেও স্যানিটাইজ করা হয়। কেন? তার কারণ হচ্ছে, আমরা জানি যে এখন 1980s 1990s এর পর থেকে আমরা জানতে পেরেছি বেশ কিছু অসুখ আছে যেগুলো ইনস্ট্রুমেন্ট রিইউজ করলে হয়, মানে ছড়িয়ে পড়ে। একটা সময় ছিল যে ইভেন ইঞ্জেকশনের সিরিঞ্জ আমরা ছোটবেলায় দেখেছি ফুটিয়ে ব্যবহার করা হতো, এখন কি করা হয়? এখন ডিসপোজেবল নিডল ইউজ করা হয়। তাহলে আপনি যখন একটা ডেন্টাল সেট আপে কোনো ডেন্টিস্ট্রির কাজ করাতে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি দেখছেন যে আপনার ইনস্ট্রুমেন্ট রিইউজ হচ্ছে কিনা। যদি রিইউজ হয়ও, তাহলে সেটা কি প্রপারলি স্টেরিলাইজ হচ্ছে কিনা। কারণ আপনি তো জানেন না যে আপনার আগে যে পেশেন্টের কাজ হয়েছে তার কোনো রকম রক্ত সংক্রান্ত কোনো অসুবিধা, যেরকম হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা এইচআইভি সংক্রান্ত কোনো প্রবলেম ছিল কিনা। আমার সেন্টারে অনেক সময় আমার জুনিয়র ডাক্তাররা বলেন যে স্যার, একজন পেশেন্টকে দাঁত তোলার জন্য ব্লাড টেস্ট লিখেছি, সেরোলজিও লিখেছি। সেরোলজি মানে যেগুলো বললাম, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং এইচআইভি সংক্রান্ত টেস্টের জন্য তিনি করাতে রাজি হচ্ছেন না। আচ্ছা ভাবুন তো, যদি এরকম হয় আপনি এটা করাতে রাজি হচ্ছেন না, আপনার আগে বা তারও আগে কোনো পেশেন্ট তিনিও রাজি হননি, কিন্তু তার প্রসিডিওরটা হয়েছে, তার যদি রক্তে কোনো একটা এই ধরনের ইনফেকশন থাকে, সেটা তো আপনার ক্ষেত্রেও সংক্রামিত হতে পারে। অতএব আজকের ভিডিওটার বলার উদ্দেশ্য দুটো। একটা হলো, যদি ডাক্তারবাবু আপনাকে এনাফ টেস্ট দেন, ব্লাড টেস্ট যেগুলো করলে স্ক্রিনিং হবে, সেটাকে ডিনাই করবেন না। দ্বিতীয়, যে ডেন্টাল সেট আপে, ক্লিনিকে বা ইনস্টিটিউটে বা হসপিটালে আপনি কাজ করাচ্ছেন, দয়া করে দেখুন যে তার স্টেরিলাইজেশন প্রোটোকল কি। অধিকাংশ জায়গাতেই, স্পেশালি ভারতবর্ষের মতন দেশে এবং কলকাতার মতন শহরেও আমি শুনতে পাচ্ছি যে, জানিও, সেখানে ইনস্ট্রুমেন্ট শুধু জলে ফুটিয়ে ব্যবহার করা হয়। বয়লারে বয়েল করলে কিন্তু সেটা সম্পূর্ণ সম্পূর্ণ জীবাণুমুক্ত করা সম্ভব নয়। সেজন্য যে টেকনিকটা আপনাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এক এবং একমাত্র টেকনিক হলো অটোক্লেভিং। আপনি যে ক্লিনিকে যাচ্ছেন সেখানে কি রোজ দিন, প্রত্যেক দিন, দিনে দুবেলা, বা সেখানে কি প্রত্যেক দিন সাইকেল মেনে অটোক্লেভিং হচ্ছে? অনেক জায়গায় আমি শুনি দিনে 60-70টা পেশেন্টও দেখা হয়। স্পেশালি কিছু বড় হসপিটাল সেট আপ, যেখানে আইএস সেট আপ আছে বা অন্য সেট আপ যেখানে ডেন্টাল ইউনিট সঙ্গে সঙ্গে চলছে, দিনে 60-70টা পেশেন্ট দেখা হয়। আপনারা একবার গিয়ে দেখুন যে যেখানে আপনি কাজটা করাচ্ছেন, 60-70 জন পেশেন্ট তো দেখছেন, তাদের যে ইনস্ট্রুমেন্ট নিশ্চয়ই 60-70টা সেট ইনস্ট্রুমেন্ট নেই, যেটা আমাদের জন্য টেকনিক্যালি এবং ইকোনমিক্যালিও পসিবল নয়। সেক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টটা রিপিট ইউজ হচ্ছে, সেটা কি অটোক্লেভ হচ্ছে, নাকি শুধুমাত্র গরম জলে ফুটিয়ে আপনাকে ব্যবহার করা হচ্ছে? মনে রাখবেন, যে অসুখগুলোর কথা আমরা বলছি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা এইচআইভি, সেই পেশেন্ট যদি স্ক্রিন না থাকে এবং তার মুখের কোনো কাজ করে যদি রক্ত সেই ইনস্ট্রুমেন্টে লেগে থাকে, শুধু বয়েলিং করে কিন্তু তাকে স্টেরিলাইজেশন করা সম্ভব নয়। আপনি যদি সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করা হয় আপনার মুখে, তাহলে আপনি কিন্তু সংক্রামিত হতে পারেন। মনে রাখবেন, আমাদের দেশের যে চলতি ধারণা যে ডাক্তারবাবুর কাছে অনেক বেশি পেশেন্ট আছে তিনি খুব ভালো ডাক্তার, এটা যেরকম একদিকে সত্যি, এবং সেটাও সত্যি যে এই ধরনের সেট আপে কিন্তু ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজেশন করা একটা প্রচন্ড অসুবিধা। কারণ সেখানে মনে রাখবেন, অটোক্লেভ কিন্তু বয়লারের মতো নয় যেখানে আপনি ইনস্ট্রুমেন্টে 5-10 মিনিট রেখে করতে পারবেন। অটোক্লেভের একটা পার্টিকুলার প্রেশার এবং টেম্পারেচারের টাইমের সাইকেল আছে, এবং সেইটা ইভেন ফার্স্ট অটোক্লেভ সাইকেলেও 45 মিনিট থেকে 1 ঘন্টা সাইকেল আপনাকে দিতে হবে। অতএব এর পরের বার যখন আপনি কোনো ডেন্টাল সেট আপে যাবেন, ভাববেন, যেহেতু প্রত্যেকটা ডেন্টালের ওয়ার্ক শুধুমাত্র ওষুধ লেখা নয়, আপনার মুখে কিছু একটা কাজ হচ্ছে এবং সেখানে এমন কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে যেটা রিস্টেরিলাইজ করতে হয়। আপনি আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন যে আপনি কি স্টেরিলাইজেশন পদ্ধতি ব্যবহার করেন।
যদি তিনি অটোক্লেভ ব্যবহার না করেন সেই সেটআপে দয়া করে কাজ করাবেন না, কারণ সেই সেটআপে আগের কোনো রোগী যদি কোনো রকম রক্তবাহিত রোগ যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি বা HIV পজিটিভ এই ধরনের অসুখ নিয়ে এসে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার ইনস্ট্রুমেন্ট প্রপার ক্লিনিং এবং অটোক্লেভিং না হয়, শুধুমাত্র গরম জলে ফুটিয়ে কাজ করা হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু সংক্রামিত হওয়ার জন্য খুব হাই রিস্ক ক্যান্ডিডেট। আজকের ভিডিওটা এই কারণে করলাম যে সারা পৃথিবী জুড়ে স্টেরিলাইজেশন ইন ডেন্টাল সেটআপ একটা খুব হট এবং বাজিং টপিক। এই টপিক নিয়ে কোনোদিন কোনো চ্যানেল ডিসকাস করিনি, কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এই কথাটা জানাতে চাইছি, যে সেটআপে কাজ করাচ্ছেন দয়া করে দেখুন সেই সেটআপে প্রপার অটোক্লেভিং সাইকেল মেনটেন হয় কিনা। দরকার হলে দেখতে চান যে আপনার অটোক্লেভ সেটআপটি দেখান। তারা যদি আপনাকে অটোক্লেভ সেটআপ না দেখিয়ে বলেন আমি বয়েলিং এর মাধ্যমে স্টেরিলাইজেশন করি, মনে রাখবেন আপনি আন্ডার স্টেরিলাইজ বা আনস্টেরিলাইজ, কারণ স্টেরিলাইজেশন একটা খুব অদ্ভুত কনসেপ্ট, কারণ স্টেরিলাইজেশন কম বেশি হয় না, আইদার ইট ইজ স্টেরিলাইজড অর ইটস নট স্টেরিলাইজড। তার মানে আপনি যদি স্টেরিলাইজড ইনস্ট্রুমেন্ট আপনার মুখে ব্যবহৃত না হয় এবং এই ক্লিনিকে সেই দিন বা তার আগের দিন যদি কোনো পেশেন্ট এসে থাকে যেখানে পেশেন্টের ব্লাড থেকে এমন কোনো ইনগ্রেডিয়েন্ট বা এমন কোনো ভাইরাস পার্টিকেল সেই ইনস্ট্রুমেন্টে লেগেছে, আপনি কিন্তু যে কোনো সময় এই সমস্ত রক্তবাহিত রোগের দ্বারা সংক্রামিত হতে পারেন। এই ভিডিওটা একটা অ্যাওয়ারনেস ভিডিও, এই কারণে যে এটা আপনাকে একটা ওয়েক আপ কল দেবে টু আন্ডারস্ট্যান্ড যে আপনি যে ধরনের সেটআপে কাজ করাচ্ছেন সেখানে আপনি নিরাপদ কিনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করতে পারেন। দাঁত সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমি আমার ওডেন্টোরা টিম এবং এই চ্যানেল কর্তৃপক্ষ নিশ্চয়ই আপনাদের সে সংক্রান্ত ব্যাপারে উত্তর দেব। আজকে এপিসোডটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন, পরবর্তীতে একটা আরো ভালো এপিসোড নিয়ে আপনাদের কাছে আসবো।